আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দিব গাজায় গণহত্যা আরও হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে সময় দিতে চান বাইডেন। সিদ্ধান্ত পরিবর্তন, যুদ্ধবিরতির আলোচনা চলবে আরও একদিন। এদিকে পশ্চিমা ঐক্যে চির ধরাতে চাইছে রাশিয়া। জানাবো ইউক্রেনকে জার্মানির টরেস ক্ষেপণাস্ত্র দেওয়া উচিত বলছে ব্রিটেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার। এরপর থাকবে মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে গ্রেপ্তার 7। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সাথে সর্বাত্মক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত ইরান। আরও হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে সময় দিতে চান বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং যুদ্ধাপরাধ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যস্ত এই জনপদে আরও হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য দখলদার সেনাদেরকে সময় দিতে চান। নিউ এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি ইসরায়েলি সেনাদের আরও কিছু সময় দেওয়া উচিত। গতকাল তারা এই সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় যখন নিহত ফিলিস্তিনের সংখ্যা 31,000 ছাড়িয়ে গিয়েছে, তখন গণতন্ত্র ও মানবাধিকারের কথিত মরল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় আরও হত্যাকাণ্ড চালানোর জন্য ইসরায়েলকে সময় দেওয়ার আহ্বান জানালেন। গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের পক্ষে সাফাই গিয়ে বাইডেন বলেন, হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্যই ইসরায়েলের নেতারা যে চাপ সৃষ্টি করেছেন তা বাস্তব। তবে গাজা ইসরায়েলের পক্ষ থেকে শক্তি প্রয়োগের মাত্রা কমে আসবে বলে তিনি মনে করেন। গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন নিয়ে যখন সারা বিশ্বে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ প্রতিবাদ মুখর হয়েছে, তখন আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত পরিবর্তন, যুদ্ধবিরতির আলোচনা চলবে আরও একদিন। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। গত রবিবার ও সোমবার মিশরের রাজধানী কায়রোতে আলোচনা হয়। তবে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসিম নাসিম জানান, যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে গেছে, কারণ ইসরায়েল তাদের শর্ত মেনে নিচ্ছে না। হামাসের এই নেতার এমন বক্তব্যের কয়েক ঘন্টা পর জানা যাচ্ছে আলোচনার মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে এবং আলোচনা চালিয়ে নেওয়ার জন্য হামাসের প্রতিনিধিরা আরও একদিন কায়রোতে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের কর্মকর্তাদের সঙ্গে ফের বৈঠকে বসবেন। গত 7 অক্টোবর ইসরায়েলে বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওই দিনই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। তাদের এসব হামলায় গাজায় এখনো পর্যন্ত 30,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, প্রায় 31,000 আহত হয়েছেন আরও প্রায় 80,000 ফিলিস্তিনি। যুদ্ধ শুরু প্রথম দিকে গাজা ইসরায়েলকে বর্বরতা চালাতে সম্মতি দেয় পশ্চিমা দেশগুলো, তবে এখনও তারা সুর পরিবর্তন করে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন একটি অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তারা চাইছে পবিত্র মাস রমজানের সব ধরনের যুদ্ধ বন্ধ থাকুক। রমজানের আগে যুদ্ধবিরতির লক্ষ্য নিয়েই কায়রোতে আলোচনা শুরু হয়েছিল, কিন্তু হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি শর্তের জন্য এখনও যুদ্ধবিরতিটি হচ্ছে না। কারো এই আলোচনা নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। পশ্চিমা ঐক্যে চির ধরাতে চাইছে রাশিয়া। জার্মান বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের গোপন কথোপকথন ফাঁস করে রাশিয়া আসলে পশ্চিমা ঐক্যে চির ধরাতে চাইছে বলে মনে করছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, মস্কো বিভাজন ঘটাতে সাহসী ও স্বচ্ছ এই প্রচেষ্টা চালিয়েছে। তাছাড়া ইউক্রেনের জন্য সহায়তার ক্ষেত্রে জার্মান সরকারের মধ্যেই ঐক্যের অভাব রয়েছে বলে মস্কো প্রতিপন্ন করতে চাইছে। তিনি বলেন, একাধিক দেশ নিজেদের সাধ্য অনুযায়ী ইউক্রেনের সহায়তা করছে। এক্ষেত্রে জার্মানির সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন কির্বি। এর আগে জার্মানি রাশিয়ার এই আচরণকে তথ্যযুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। জার্মান চ্যান্সেলর অল শলস আরও একবার ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছেন। সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু স্থির করতে প্রোগ্রামিং এর জন্য জার্মান সৈন্যদের সহায়তার প্রয়োজন হবে বলে তিনি দাবি করেছেন। শলস বলেন, চ্যালেঞ্জার হিসেবে তিনি এভাবে জার্মানিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে দিতে পারেন না। ইউক্রেনকে উন্নত ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ব্রিটেন ও ফ্রান্স নিজস্ব সৈন্য
সৈন্যদের প্রোগ্রামের কাজে লাগাচ্ছে বলেও শলস আগে ইঙ্গিত করেছিলেন। ফলে বিষয়টি কেন্দ্র করে ইউরোপীয় স্তরে অস্বস্তি সৃষ্টি হচ্ছে। বিরোধী পক্ষ ও অনেক বিশেষজ্ঞদের দাবি, শলসের এমন সব দাবি মোটেই পুরোপুরি সত্য নয়। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ইউক্রেনীয় সৈন্যরাই উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম, তবে সেক্ষেত্রে এমন ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে আরও সময় লাগবে বলে তারা মনে করছেন। শলসের বক্তব্য সত্ত্বেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মানির সক্রিয় ভূমিকার অভিযোগ করেছে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মান রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে কৈফিয়ত চেয়েছে মস্কো। রাশিয়ার ভূখণ্ডের ওপর হামলার ষড়যন্ত্র চলছে বলে ক্রেমলিনের নেতারা অভিযোগ করেছেন। অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সহযোগকারী সেতু এবং সংযোগকারী সেতু ধ্বংস করতে জার্মানি ইউক্রেনের সহায়তা করতে চাইছে। রুশনাদের বা নেতাদের মন্তব্যে এমন মারাত্মক দাবি উঠে আসছে। জার্মানি তথা পশ্চিমা বিশ্বের ওপর পাল্টা হামলারও হুমকি দিচ্ছেন তারা। ইউক্রেনকে জার্মানির টরেস ক্ষেপণাস্ত্র দেওয়া উচিত বলছে ব্রিটেন। ইউক্রেনকে দীর্ঘপাল্লার টরেস ক্ষেপণাস্ত্র ও উন্নত মানের গোলাবারুদ দেওয়ার জন্য জার্মানি এবং অন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে জার্মান বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার অডিও রেকর্ড ফাঁস হওয়া সত্ত্বেও লন্ডন এই আহ্বান জানালো। ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, জার্মান বিমান বাহিনীর কর্মকর্তারা ইউক্রেনকে দীর্ঘপাল্লার টরেস ক্ষেপণাস্ত্র দেওয়ার পক্ষে মতামত দিয়েছিলেন। তারা এই আলোচনা করেছিলেন যে এই ধরনের ক্ষেপণাস্ত্র দেওয়ার মধ্য দিয়ে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইউক্রেনের মাধ্যমে ক্রিমিয়া ব্রিজে হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। এ সম্পর্কে ব্রিটিশ সরকার একজন মুখপাত্র গতকাল বলেছেন, জার্মানির যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে তা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বিষয়টি তদন্ত করা উচিত। তবে ব্রিটেন হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনকে দীর্ঘপাল্লার প্রেসিশন স্ট্রাইক মিসাইল দিয়েছে এবং আমরা আমাদের মিত্রদেরকে একই কাজ করার ব্যাপারে উৎসাহিত করতে চাই। এদিকে জার্মানির নেতারা অডিও রেকর্ড ফাঁসের ঘটনাকে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার তথ্যযুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তবে জার্মানিতে এ নিয়ে বেশ তোলপাড় চলছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার। ফ্রিডম শিল্ড নামে গতকাল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় আকারের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি মনে করেন এটি উপদ্বীপে উত্তেজনা আরও গুরুতর পর্যায়ে নিয়ে যাবে। একই দিন মন্তব্যে মুখপাত্র বলেন, এবারের সামরিক মহড়ায় অন্তর্ভুক্ত হয়েছে ফিল্ড ম্যানুভার প্রশিক্ষণ পরিকল্পনা, যা গত বছরের তুলনায় দ্বিগুণ ছিল। তথাকথিত জাতিসংঘ কমান্ড এর নামে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র সহ দেশটির বেশি দেশ এবং একক একটি দেশের বিরুদ্ধে বড় আকারের এই সামরিক মহড়া চালায়। একে প্রতিরক্ষামূলক বলা যায় না। উত্তর কোরিয়া এবারে সামরিক মহড়ার তীব্র নিন্দা করেছে এবং অবিলম্বে উস্কানি ও পরিস্থিতি অস্থিতিশীল করার কার্যক্রম বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে। মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে গ্রেপ্তার 7। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে এক বেসরকারি গোয়েন্দা সহ 7 জনকে আটক করেছে তুরস্কের পুলিশ। নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে আনাদুলো জানিয়েছে, সাবেক এই সরকারি কর্মকর্তা তুরস্কের মধ্যপ্রাচ্যের কোম্পানি ও ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ, ট্র্যাকিং ডিভাইস স্থাপন ও নজরদারিতে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MTIT ইস্তাম্বুলের সন্ত্রাস বিরোধী পুলিশের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। অভিযানের বিষয়ে আঙ্কারা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আনাদোলুর প্রতিবেদনের বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তুরস্কের এই গোয়েন্দাকে মোসাদ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে প্রশিক্ষণ দিয়েছে। তিনি ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পেয়েছিলেন, যা সরকারি রেকর্ডে দেখা যায়নি বলে সূত্রগুলো জানিয়েছে। তুরস্কের একটি আদালত জানুয়ারিতে 15 জনকে গ্রেপ্তার এবং মোসাদের হয়ে তুরস্কে বসবাসকারী ফিলিস্তিনিদেরকে লক্ষ্যবস্তু করার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও 8 জনকে প্রত্যর্পণের আদেশ দিয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে মোসাদের কাছে তথ্য বিক্রির সন্দেহে তুরস্কে 7 জনকে আটক করেছে। তুরস্কে হামাসের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বসবাস করে। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের সাথে সর্বাত্মক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। শাহবাজ শরীফ দ্বিতীয় দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট রাইসি তাকে টেলিফোনে করে আজ অভিনন্দন জানিয়েছেন। টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট পাক প্রধানমন্ত্রীকে বলেছেন, ইসলামাবাদের সাথে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক শুধু প্রতিবেশী সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং দুপক্ষের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট রাইসি বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার পদক্ষেপকে ইরান স্বাগত জানায়। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার ও গভীর করার নীতি অনুসরণ করে। পাকিস্তানের নতুন সরকারকে দেশকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিতে পারবে বলেও তিনি আশা করেছেন।